আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাডিসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল মিয়া, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহর রহমতে সুস্থ, সুন্দর ও নিরাপদে আছো। আজকের ক্লাসে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক কথাবার্তা আলোচনা করেছি, অর্থাৎ এই অধ্যায় থেকে একটি অঙ্ক সমাধান করতে হলে আমাদের যে বিষয়গুলো জানা উচিত ওই বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি। ওই কথাবার্তার আলোকে একটি অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেটা আজকে শেখার চেষ্টা করব। তো আজকে আমি 2016 সালে ঢাকা বোর্ডে যে অঙ্কটা এসেছিল এই অঙ্কটা নিয়েছি। তো একটি পরিপূর্ণ অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক মানে আমাদের কাছ থেকে 3টি হিসাব তারা চাইবে। প্রারম্ভিক মূলধন তহবিল গঠন করো, 2 আয় ব্যয় হিসাব প্রস্তুত করো, 3 আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আমরা গত ক্লাসে আলোচনায় আমরা জেনেছিলাম যে প্রারম্ভিক মূলধন তহবিল গঠন করতে হলে প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিতে হয়, এবং আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হলে মুনাফা জাতীয় প্রাপ্তিগুলোর সমষ্টি আয় এবং মুনাফা জাতীয় পরিশোধগুলোর সমষ্টি হচ্ছে ব্যয়, এবং আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে আমাদের ব্যয়াতিরিক্ত আয় বা আয়াতিরিক্ত ব্যয় আসবে। এবং আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় পরিশোধগুলোর সমন্বয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তো আমাদের এই অঙ্কে এই 3টি করণীয় ধারাবাহিকভাবে চেয়েছে, আমরা 3টা করণীয় করব। সৃজনশীল অঙ্কে সবসময় সকল করণীয় চায় না, তো সৃজনশীলে যেভাবে চায় আমরা সেভাবে করব, কিন্তু একটি পরিপূর্ণ অঙ্ক মানে এই 3টি হিসাব, এবং এই অঙ্কে এই 3টি হিসাব চাওয়া হয়েছে। তো আমরা গতদিন বলেছিলাম যে এই অধ্যায়ের অঙ্কে প্রথমত প্রশ্নে প্রাপ্তি প্রদান হিসাব এবং কিছু সমন্বয় দেওয়া থাকবে। তো প্রাপ্তি দিকে 2 ধরনের প্রাপ্তি থাকবে, মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। প্রদান দিকেও 2 ধরনের প্রদান দেওয়া থাকবে, মুনাফা জাতীয় প্রদান এবং মূলধন জাতীয় প্রদান। কিছু সমন্বয় দেওয়া থাকবে। এই প্রাপ্তি প্রদান হিসাব এবং সমন্বয়ের আলোকে আমরা এই 3টি করণীয় করব। তা আমরা জানি প্রাপ্তি প্রদান হিসাবের আইটেমগুলো যে কোনো হিসাবে একবার ব্যবহৃত হবে, এবং সমন্বয়ের আইটেমগুলো 2 বার ব্যবহৃত হবে। প্রথমে প্রশ্নটা পড়ার সাথে সাথে কে কোথায় যাবে, ব্যবহৃত হবে, এটা জানার চেষ্টা করি, তারপরে আমরা অঙ্কের সমাধান করব। তো প্রাপ্তি প্রদান হিসাব বা নগদান হিসাবের জের, নগদান হিসাব সম্পদ, তো প্রারম্ভিক জের এটা প্রারম্ভিক সম্পদ, এই কারণে মূলধন তহবিলের সম্পদ পাশে যাবে। চাঁদা 3টি সাল উল্লেখ আছে, আমাদের অঙ্কটা 15 সালের, সুতরাং 15 সাল হচ্ছে আমার চলতি সাল, 14 সাল হচ্ছে বিগত সাল, এবং 16 সাল হচ্ছে পরবর্তী সাল। আমরা চাঁদা নিয়ে চাঁদার কাজকর্মে গতদিন বলেছিলাম যে বিগত সনের চাঁদা যদি প্রাপ্তি প্রদান হিসেবের প্রাপ্তি দিকে পাওয়া যায় তাহলে এটা মূলধন তহবিলের সম্পদ। চলতি সনের চাঁদা এটা আয় ব্যয় বিবরণীতে চলে যাবে। পরবর্তী সনের চাঁদা যদি প্রাপ্তি প্রদান হিসেবের প্রাপ্তি দিকে পাওয়া যায় তাহলে এটা উদ্বৃত্তপত্রের দায়ের দিকে চলে যাবে। লকার ভাড়া, লকার ভাড়া আয়, মুনাফা জাতীয় প্রাপ্তি, আয়ের দিকে দেখাবো। অনুদান আপাত দৃষ্টিতে দায়, অনুদান নিয়ে কথাবার্তা থাকতে পারে, কথাবার্তা থাকলে কথাবার্তা অনুযায়ী কাজ, আর কথাবার্তা না থাকলে এটা দায়, মূলধন তহবিলের সাথে যোগ করে দেখাতে হয়। যাক, প্রদান দিকে বেতন, মুনাফা জাতীয় খরচ, আয় ব্যয় হিসাবে চলে যাবে। ভাড়া মুনাফা জাতীয় খরচ, আয় ব্যয় হিসাবে দেখাবো। আসবাবপত্র মূলধন জাতীয় খরচ, স্থায়ী সম্পদ অর্জন করার জন্য যখন খরচ করা হবে মূলধন জাতীয় খরচ। মূলধন জাতীয় খরচ সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে চলে যাবে।
মণিহারি মুনাফা জাতীয় খরচ আয় ব্যয় বিবরণীতে ব্যয় হিসাবে দেখাবো। উদ্বৃত্ত এটা প্রাপ্তি প্রদান হিসাবের সমাপনী জের, এটা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে চলে যাবে। তো সমন্বয়ের মধ্যে দেখি 2015 সালের 1 জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ ছিল খেলাধুলার সরঞ্জাম 40,000 টাকা, আসবাবপত্র 48,000 টাকা, দুইটা স্থায়ী সম্পদ এবং 1 জানুয়ারি তারিখে ছিল, সুতরাং এটা মূলধন তহবিলের সম্পদ পাশে চলে যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে চলে যাবে। সমন্বয়ের আইটেম দুইবার কাজ, মূলধন তহবিলের সম্পদ, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ। অন্যান্য সমন্বয়ে আমরা খেয়াল করব ক্লাবের মোট সদস্য সংখ্যা 300 জন এবং প্রত্যেকের বার্ষিক চাঁদা 100 টাকা। এই ক্লাবে 300 জন সদস্য আছে, প্রত্যেকে বছরে 100 টাকা করে চাঁদা প্রদান করবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি 300 জন সদস্য যদি বছরে 100 টাকা করে চাঁদা প্রদান করে তাহলে চাঁদা আসবে 30,000 টাকা। আমরা খেয়াল করে দেখব চলতি সালে অর্থাৎ 2015 সালে আমরা চাঁদা বাবদ পেয়েছি 28,500 টাকা। আমরা পেয়েছি কত? 28,500। সুতরাং 1500 টাকা কম পেয়েছি। তাহলে এটা বকেয়া, চলতি সনের বকেয়া। সরাসরি বলেনি যে চলতি সনের বকেয়া, কিন্তু যেহেতু আমরা 300 জন সদস্যের নিকট থেকে 100 টাকা করে যদি পাই তাহলে 30,000 টাকা পাওয়ার কথা, কিন্তু পেয়েছি কত? 28,500। সুতরাং বাকি 1500 টাকা বকেয়া। এটা একটা সমন্বয়, চলতি সনের বকেয়া চাঁদা, চাঁদার সাথে যোগ হবে আর্থিক বিবরণীতে বা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্রের সম্পদ পাশে চলে যাবে। দুইবার কাজ। লকার ভাড়া 2,000 টাকা এখনও বকেয়া রয়েছে। লকার ভাড়া আয়, আয় বকেয়া থাকলে সম্পদ হয়, তাহলে এটা চলতি সনের বকেয়া, কারণ আমার 15 সালের অঙ্ক, এখানে তারিখ উল্লেখ নেই, সুতরাং এটা 15 সালের। তাহলে এটা আমরা সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করব এবং উদ্বৃত্তপত্রের সম্পদ পাশে দেখাবো। প্রাপ্ত অনুদানের 3/2 অংশ দিয়ে একটি দরিদ্র তহবিল গঠন করো, বাকি অংশকে মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ আমরা যে অনুদান পেলাম 15,000 টাকার অনুদান, আমাদের প্রশ্নে 15,000 টাকার অনুদান আছে, এর 3/2 অংশ দিয়ে দরিদ্র তহবিল গঠন করতে বলা হয়েছে। তাহলে 3/2 অংশ মানে 10,000, 15,000-এর 3/2 অংশ 10,000 দরিদ্র তহবিল গঠন করব। তাহলে অনুদান থেকে যদি দরিদ্র তহবিল গঠন করি তাহলে অনুদান আমরা আর্থিক বিবরণীতে কাজে লাগাবো। তো অনুদান থেকে দরিদ্র তহবিল গঠন করার মূল কাজটা হচ্ছে এরকম যে আমার এক পকেটের টাকা অন্য পকেটে রাখার মতো। অর্থাৎ আমার এই পকেটে 15,000 টাকা আছে, আমাকে যদি বলা হয় যে 10,000 টাকা ওই পকেটে নিয়ে রাখো, অন্য একটা পকেটে রাখো, তাহলে আমরা যে পকেট থেকে নিব ওই পকেট থেকে কমাবো এবং যে পকেটে রাখবো ওই পকেটে বাড়ায় দিব। সুতরাং অনুদান থেকে দরিদ্র তহবিল গঠন করব, তাহলে অনুদান থেকে বাদ দিব, দরিদ্র তহবিলে যোগ করব। দুইটা কাজই আর্থিক বিবরণীতে হবে, অর্থাৎ উদ্বৃত্তপত্রে হবে। ওইখানে অনুদান থেকে বাদ দিয়ে দিব এবং দরিদ্র তহবিলের সাথে যোগ করব, কিন্তু আমাদের প্রশ্নে বা আমাদের অঙ্কে কোনো দরিদ্র তহবিল নেই, সরাসরি দেখাবো। বাকি অংশ মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করতে হবে। তাহলে বাকি অংশ বলতে আর কত? 15,000 3/1 5,000 টাকা। তাহলে 10,000 টাকা দিয়ে দরিদ্র তহবিল গঠন করব এবং 5,000 টাকাকে আয় হিসাবে গণ্য করব। চতুর্থ সমন্বয়, খেলাধুলার সরঞ্জাম এবং আসবাবপত্রের সমাপনী জেরের উপর 10% অবচয় ধরতে হবে। অবচয় খরচ, কোনো স্থায়ী সম্পত্তির উপর যদি আমরা অবচয় ধার্য করি তাহলে কাজ দুইবার, প্রথমত খরচ হিসেবে প্রদর্শন করব, অঙ্কে দেখাবো। দ্বিতীয়ত সংশ্লিষ্ট সম্পদ থেকে আর্থিক অবস্থার বিবরণীতে বাদ দিয়ে দেখাবো। তাহলে আমরা সমন্বয়ের সমাধানগুলো বলার চেষ্টা করেছি। এখন এই কথাবার্তার আলোকে আমরা করণীয়গুলো করব। তো প্রথমেই আমি এগুলো মুছে ফেলছি। হ্যাঁ, প্রারম্ভিক মূলধন তহবিল গঠন। মোহনা ক্লাব
প্রারম্ভিক মূলধন তহবিল 1 জানুয়ারি 2015। প্রারম্ভিক মূলধন তহবিল নামেই আছে প্রারম্ভিক, সুতরাং এক্ষেত্রে তারিখ হবে সংশ্লিষ্ট বছরের শুরুর তারিখ। প্রারম্ভিক মূলধন তহবিল গঠন করতে হলে আমাদের প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিতে হয়। প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিতে হয়। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এখন প্রথমেই প্রারম্ভিক সম্পদগুলো লিখব। প্রারম্ভিক সম্পদ সমূহ আমরা খেয়াল করে দেখব। প্রারম্ভিক সম্পদ সমূহ প্রাপ্তি প্রদানের প্রাপ্তি দিকে থাকতে পারে, সমন্বয়ে থাকতে পারে। ইতিপূর্বে আলোচনা করেছি প্রাপ্তি প্রদানের প্রারম্ভিক জের, এটাকে আমরা নগদ তহবিল নামে লিখব। নগদ তহবিল 20,000 টাকা। 2014 সনের চাঁদা, আমরা বলবো বিগত সনের চাঁদা অথবা চাঁদা 2014, 2,000 টাকা। প্রাপ্তি দিকে আর কোনো সম্পদ নেই। সমন্বয় খেয়াল করব, খেলাধুলার সরঞ্জাম এবং আসবাবপত্র। খেলাধুলার সরঞ্জাম টাকা 40,000, আসবাবপত্র টাকা 48,000। আর কোনো প্রারম্ভিক সম্পদ নেই। এই আইটেমগুলো যোগ করলে 1,10,000 টাকা হয়। 1,10,000 টাকা, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ আছে 1,10,000 টাকা। আমরা পরিপূর্ণ অঙ্কটা পড়েছি। প্রারম্ভিক কোনো দায় নেই। প্রারম্ভিক দায় প্রদানের দিকে থাকতে পারে, সমন্বয় বলা থাকতে পারে। নেই, যেহেতু নেই, সুতরাং আমরা জানি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হয়। আমি ফরম্যাট অনুযায়ী লিখছি, কিন্তু দায় নেই। সুতরাং আমি একটু টাকা না দিয়ে প্রারম্ভিক সম্পত্তির যোগফল থেকে প্রারম্ভিক দায়ের যোগফল বাদ দিলে মূলধন তহবিল গঠিত হবে বা মূলধন তহবিল পাওয়া যাবে। তো আমরা মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করলাম। খ অংশে আমাদের নিকট হতে আয় ব্যয় হিসাব প্রস্তুত করার জন্য বলছে। আগেও বলেছি, আয় ব্যয় হিসাব মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় খরচ, এই দুটার বিয়োগফল। আমরা আয় ব্যয় হিসাব প্রস্তুত করার জন্য একই রকম ঘর প্রস্তুত করব। তো এখানে আমরা লিখব আয় ব্যয় হিসাব মোহনা ক্লাব, আয় ব্যয় হিসাব 31 ডিসেম্বর 2015। ঘর একটু বড় নিতে হবে। তো শুরুতেই মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো হচ্ছে আমার আয় সমূহ। তাহলে আয় সমূহ প্রাপ্তি দিকে চলতি সনের চাঁদা, এবং চাঁদা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের সবচেয়ে বড় উৎস। তো চলতি সনের যে চাঁদা আছে, সবার আগে আমরা চাঁদা লিখব। তো চাঁদা 28,500। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম
ক্লাবের সদস্য সংখ্যা 300 জন, প্রত্যেকের চাঁদা 100। এই হিসাবে 30,000 টাকা চাঁদা ওঠার কথা, কিন্তু উঠলো কত? 28,500। তাহলে বাকি 1500 টাকা চলতি সনের বকেয়া। এই 1500 টাকা, তাহলে আমার মোট চাঁদা আসবে 30,000 টাকা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুধুমাত্র চলতি সনের আয় ব্যয়গুলো আয় ব্যয় হিসাবে আসবে, বিগত বা পরবর্তী সনের আয় ব্যয় হিসাবে আসবে না। যদি কোনো কারণে বিগত বা পরবর্তী সনের চাঁদা চলতি সনের আয় ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত থাকে তাহলে বাদ দিতে হবে। তো চাঁদা নিয়ে আসলাম, চাঁদার পরে আমরা খেয়াল করব লকার ভাড়া। আমাদের প্রশ্নে লকার ভাড়া 2,000 টাকা দেওয়া আছে। একটু সমন্বয় আছে এটা নিয়ে যে লকার ভাড়া আরো 2,000 টাকা বকেয়া, তাহলে বকেয়া বা অনাদায়ী বলবো। তাহলে বকেয়া আরো 2,000, তার লকার ভাড়া কত? 4,000 হয়ে গেল। তারপরে আর কোনো আয় আমাদের অঙ্কে নাই, কিন্তু অনুদানের 3/2 অংশ দিয়ে দরিদ্র তহবিল এবং বাকি অংশকে আয় ধরতে বলা হয়। তাহলে আমরা এখানে অনুদানের ওই বাকি অংশ নিয়ে আসব। তাহলে 3/2 অংশ দিয়ে দরিদ্র তহবিল গঠন করব, বাকি অংশ আয়। তাহলে বাকি থাকে আর কত? 3/1। তাহলে 15,000 টাকার 3/1 হচ্ছে 5,000। তাহলে আমাদের মোট আয়ের যোগফল দাঁড়ালো 39,000 টাকা। আয় সমূহ থেকে আমরা ব্যয় সমূহ বাদ দিব। বাদ ব্যয় সমূহ। তো ব্যয় সমূহতে আমরা খেয়াল করব বেতন, ভাড়া, মণিহারি, এই তিনটা আমাদের ব্যয়। বেতন হচ্ছে 10,000 টাকা, ভাড়া 8,500 টাকা, মণিহারি 6,500 টাকা। এর সাথে কোনো সমন্বয় নেই, অর্থাৎ বকেয়া বা অগ্রিম নেই। বকেয়া বা অগ্রিম থাকলে যোগ বিয়োগ করতে হবে। এই তিনটাই ব্যয়, অর্থাৎ প্রাপ্তি প্রদান হিসাবের দিকে তাকালে এই তিনটা ব্যয়। এখন সমন্বয়ের দিকে খেয়াল করব। সর্বশেষ সমন্বয়টা খেলাধুলার সরঞ্জাম এবং আসবাবপত্রের সমবনিজের উপর 10% অবচয় ধার্য করতে হবে বা ধরতে হবে। তাহলে কোনো সম্পত্তির অবচয় এটা ব্যয়, এটা আমরা ধরবো। এখানে আমরা লিখব অবচয় সমূহ। প্রথমেই খেলাধুলার সরঞ্জাম। আমরা খেয়াল করব খেলাধুলার সরঞ্জাম আমাদের অঙ্কে 40,000 টাকা আছে। তাহলে 40,000 টাকার উপরে 10% অবচয় ধার্য করলে 4,000 টাকা আসবে। এবং আসবাবপত্র, তো আসবাবপত্রের সমাপনীজের প্রারম্ভিক যার আছে 48,000 টাকা, চলতি বছর আসবাবপত্র আরো ক্রয় করেছি 2,000 টাকা, তাহলে আমার সমাপনীজের হবে 50,000। 50,000-এর উপরে অবচয় ধরতে হবে। তাহলে এখানে লিখবো আসবাবপত্র। আসবাবপত্র আগের 48,000, নতুন ক্রয় 2,000, এই মোট 10,000-এর 10%, 50,000-এর 10%, 5,000 টাকা আসবে। তাহলে আমার মোট অবচয় আসবে 9,000 টাকা। তাহলে আমার ব্যয় সমূহ যোগফল নির্ণয় করব আমরা এখন। 10 আর 8, 18,000 আর 6,000, 24, 500, 500, 25,000, 25 আর 9, 34,000। 39,000 থেকে 34,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 5,000 টাকা। এটা আয়ের আধিক্য, অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় বেশি। তাহলে এটার নাম দিব আমরা ব্যয়াতিরিক্ত।
ব্যয়াতিরিক্ত আয়, অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় বেশি। আয়ের যোগফল ছোট হয়ে যদি ব্যয়ের যোগফল বড় হতো তাহলে তার নাম দিতাম আয়াতিরিক্ত ব্যয়। এই ব্যয়াতিরিক্ত আয় বা আয়াতিরিক্ত ব্যয় প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ হবে অথবা বিয়োগ হবে আর্থিক বিবরণীতে, যোগ অথবা বিয়োগ। করণীয় গ, আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীতে প্রতিষ্ঠানের প্রকৃত সম্পদ এবং দায়সমূহ নিয়ে আসতে হবে, মানে সম্পদ এবং দায়সমূহ নিয়ে আসতে হবে। তাহলে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদসমূহকে দেখাবো এবং দায় ও মূলধন তহবিলকে দেখাবো। তো প্রথমেই সম্পদসমূহতে চলতি সম্পদ। তো চলতি সম্পদ অংশে সবার আগে নগদ তহবিল নিয়ে আসবো। তো প্রাপ্তি প্রদান হিসেবে সমাপনী যেটাই আর্থিক অবস্থার বিবরণীর নগদ তহবিল, সেটা 42,000 টাকা। এছাড়াও আমাদের চলতি সনের বকেয়া চাঁদা আছে, চলতি সনের বকেয়া চাঁদা টাকা 1500 টাকা। লকার ভাড়া বকেয়া 2000 টাকা। তো 45,500। তাহলে আমার চলতি সম্পত্তি তিনটা, আমাদের প্রশ্নে তিনটা চলতি সম্পদ আছে, এই তিনটা যোগ করলে 45,500 টাকা। এখন আমরা স্থায়ী সম্পত্তি দেখাবো। আমাদের প্রশ্নে স্থায়ী সম্পদ আছে খেলাধুলার সরঞ্জাম। তো খেলাধুলার সরঞ্জাম আমাদের 40,000 টাকার খেলাধুলার সরঞ্জাম আছে, তার মধ্যে অপচয় ধরা হয়েছিল 4,000 টাকা। তাহলে 40,000 থেকে 4,000 বাদ দিলে থাকবে 36,000। আসবাবপত্র, আমাদের আসবাবপত্র আগের থেকে 48,000 টাকার আসবাবপত্র ছিল, চলতি বছরে 2,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে। লিখতে হবে নতুন ক্রয় 2,000, তাহলে মোট আসবাবপত্র হলো 50,000, তার উপরে অপচয় ছিল 5,000, তাহলে 5,000 টাকা অপচয় বাদ দিলে হবে 45,000। তাহলে 45 আর 36 81,000। তাহলে আমার মোট সম্পদ চলে আসবে 1,26,500 টাকা। এটা হচ্ছে মোট সম্পদ। তো পরে দায়সমূহ ও মূলধন তহবিলকে দেখাতে হবে। দায়সমূহ ও মূলধন তহবিল শুধু পরবর্তী সনের অগ্রিম চাঁদা বা পরবর্তী সনের চাঁদা। পরবর্তী সনের চাঁদা টাকা 1500, সরাসরি লিখে ফেলবো 1500। তারপর অনুদান, অনুদানের 3/1 অংশ আয় ধরেছিলাম, বাকি অংশ দিয়ে দরিদ্র তহবিল গঠন করতে বলা হয়েছে। তাহলে অনুদানের বাকি অংশ হচ্ছে 3/2, তাহলে 3/2 এই ঘরে লিখব, তার থেকে দরিদ্র তহবিল গঠন করব। তাহলে দরিদ্র তহবিল লিখে বাদ দিয়ে দিব, তাহলে আমার অনুদান আর অবশিষ্ট থাকলো না।
কিন্তু দরিদ্র তহবিল নতুন করে লিখব 10,000 টাকা। সর্বশেষ আমাদের প্রশ্নে মূলধন তহবিল আমরা বের করেছি, নির্ণয় করেছি ইতিপূর্বে। তাহলে মূলধন তহবিল 1,10,000 টাকা ছিল। এই মূলধন তহবিলের সাথে ব্যয়াতিরিক্ত আয় যোগ করে দিব। তাহলে ব্যয়াতিরিক্ত আয় আমাদের আয় ব্যয় বিবরণীতে আমরা নির্ণয় করেছিলাম 5,000 টাকা। তাহলে সর্বমোট 1,15,000 টাকা হলো। 1,15,000, 1,25,000, 1,26,500। মোট দায় ও মূলধন তহবিল উভয় দিক মিলে যাবে, আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে এই ছিল আজকের অঙ্ক। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি পরিপূর্ণ অঙ্ক আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমরা অনেক বেশি বেশি চেষ্টা করব। প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এই অধ্যায়ের অঙ্ককে আয়ত্ত করব এবং পরীক্ষায় প্রয়োগ করব। আমরা এই বৈশ্বিক মহামারীর সময়ে আমরা ঘরে থাকব, নিরাপদে থাকার চেষ্টা করব, আর সবাই সবার জন্য দোয়া করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি।